এগুলো বিষয় রয়েছে। ইএমএস সেক্টরকে নিয়ে কথা বলা রয়েছে। ইএমএস সেক্টরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রচুর টাকা কিন্তু প্রোডাক্টে ইনসেন্টিভ দেওয়া হয়েছে 2 লক্ষ কোটি টাকার উপরে, এবং আগামী দিনে টোটাল 18.4 লক্ষ কোটি টাকা কিন্তু ইএমএস দেওয়া হচ্ছে। কিন্তু মারাত্মক ঘটনা ঘটলো তারপরে ঘটনাটা ঘটলো কোনটা? কেইনস টেকনোলজি। কেইনসের মধ্যে দেখতে পাওয়া গেল বেশ কিছু ঘটনা ঘটে গেল মারাত্মক লেভেলে। কোটাক সিকিউরিটি বেশ কিছু অ্যালিগেশন দিল, প্রুফ ছাড়া কোনো কিছু হয় না। তারপরে শুরু হয়ে গেল মহাপতন। সেই পতনের লেভেল 48-50% ডাউন হয়ে গেল। শুধু বলে না, আমরা দেখলাম কিন্তু আরেকটা মহারথী ডিকসন টেকনোলজি, সেখানেও দেখলাম একটা বিরাট পতন ঘটলো। এই যে এত বড় একটা পতন ঘটলো ইএমএস সেক্টরের ডিকসনের, কেন? ডিকসন তো কোনো ফ্রড নেই, কিন্তু দেখা গেল মানে আজকের এই ভিডিওর মধ্যে যে বিষয়টা বলবো, ডিটেলস অ্যানালিসিস করেছি প্রচুর সময়, মানে মোটামুটি হাতে সময় নিয়ে কিন্তু ভিডিওটা দেখতে হবে। সেখানে আমি প্রচুর বিষয়ে অনেকগুলো কেইনসের ব্যাপার বলেছি, কেইনস কতগুলো জয়েন্ট ভেঞ্চার সেটা নিয়ে বলেছি, জেপি মর্গান রিপোর্ট বলেছি, কেইনসের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দিয়েছি, কেইনসকে নিয়ে টোটাল একদম দেখেছি নতুন করে কোথায় দাঁড়িয়ে রয়েছে, কত সুযোগ আসছে, কি কি সুযোগ, আর কোন কোন জায়গায় ভয় রয়েছে, আদৌ কি লেভেলের ভয় ভবিষ্যতে আরো ভয় দেখাতে পারে কিনা। ডিকসনের কি প্রবলেমটা হলো, ডিকসনকে নিয়ে বড় বড় ব্রোকার যারা রয়েছে তারা কি কি মত এক একজন পোষণ করছে, এবং সত্যি ফান্ডামেন্টালটা কি বলছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে বড় বড় কিছু ইরেগুলারিটিসও দেখতে পেয়েছি, সেইগুলোকে নিয়ে থরলি অ্যানালাইসিস করেছি। মানে আজকে ভিডিওটা দেখতে গেলে যারা সিরিয়াস পারসন, যারা সিরিয়াল ইনভেস্টার্স, যারা সিরিয়াসলি ব্যাপারটাকে দেখছেন, প্লিজ তারা একটা সময় নিয়ে বসে ব্যাপারটা দেখুন। এইরকম নয় আমার ভিডিও দেখলেন বলে আমার উপকার নয়, এইটা যে আপনার উপকার কি হলো। যদি মনে করে থাকেন আমার উপকার কি হলো, আপনার নিজের উপকার কি হলো, তাহলে পুরোটা দেখবেন। আর যদি মনে করেন আমার উপকার কি হলো, তাহলে এক্ষুনি এক্সিট করে যান প্লিজ, কারণ এখানে শুধু সিরিয়াসদেরকে আমি এন্টারটেইন করছি। আসা যাক, কোম্পানিতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কনস্ট্যান্টলি পড়ে চলেছে, মানে 6 মাসের মধ্যে 38%-এর উপর পড়ে গেছে, এবং বিগত 1 বছরে 45% মতো পড়ে গেছে। মানে একটা বিরাট ভরভাবে পড়ছে, এবং পড়ার যে কারণগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বড় গুরুত্বপূর্ণ যে কারণটা, যে কোম্পানিটা আমরা দেখতে পাচ্ছিলাম একটা বিরাট বড় স্বপ্ন দেখাচ্ছিল একটা সময় 700-800%, মানে ইনফ্যাক্ট 900%-এর উপর আমাদের রিটার্ন দিয়ে দিয়েছিল, অ্যাপ্রক্সিমেট 900%, হ্যাঁ 900% কাছাকাছি রিটার্ন দিচ্ছিল। হঠাৎ করে সেই কোম্পানিটা দেখা গেল এমনই একটা সিচুয়েশন দাঁড়ালো, একটা ফ্রডের ব্যাপার চলে এলো কোম্পানি থেকে, এবং ডিক্লারেশনগুলো বেরোলো সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম কোটাক থেকে একটা সিরিয়াস ইন্ডিকেশন দিল বেশ কতগুলো পয়েন্ট, এবং সেখানে বলে দেওয়া হলো যে কিছু ফ্রড হয়েছে, প্রচুর কোটি কোটি টাকার একটা থার্ড পার্টি ট্রানজাকশন হয়েছে, এবং মারাত্মক সিচুয়েশন তৈরি হয়েছে। এই সমস্ত ব্যাপারগুলোর জন্য কিন্তু একটা ধাক্কাটা খাওয়া গেল, যে কারণে ধাক্কা খাওয়ার পর থেকে আমরা দেখতে পেলাম যে কোম্পানিটা কিন্তু মারাত্মকভাবে পড়া শুরু হয়ে গেল, এবং যার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি মানে একটা হিউজ লেভেল, মানে এই জায়গা থেকে মোটামুটি এফেক্টটা হয়েছে প্রায় 50%-এর মতো, 45-49, ইয়েস 50%-50%-এর মতো কিন্তু পড়ে গেল জাস্ট 2-3টে মাসের মধ্যে পড়ে গেল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি, অক্টোবর ডিসেম্বরটাই ম্যাক্সিমাম পড়েছে ওই সময় মতো থেকে, এই সময় মতো। তারপর ইনফ্যাক্ট এখনো দেখলাম বিগত 5 দিনও কিছুটা একটা ব্যাপার দাঁড়ালো, মানে লাস্ট ডেতেও দেখলাম খানিকটা পড়ে গেল, এবং কোম্পানিটা 3613, কোম্পানির নাম অফকোর্স কেইনস টেকনোলজি নিয়ে কথা বলছি। এখন দেখতে পাচ্ছি 3613-র কাছে কোম্পানিটা ট্রেড করছে, 3613, কিন্তু সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো এর থেকে মারাত্মক বিষয়গুলো হচ্ছে যে বেশ কিছু জায়গা থেকে এরকম তার ডিক্লারেশন দিল যে আরও পড়তে পারে, মানে পড়ে এটা কোথায় যাবে, মানে 3300, 3000 লেভেল, নেক্সট সাইকোলজিক্যাল লেভেল বলছে 3000, এরকম জায়গায় চলে যেতে পারে। একজন একটা কথা বলছে, খুব কনফিউজিং আসলে কোম্পানিটা। তাহলে এখন কি অবস্থা অনেকে বলছে, আমি তাহলে এখন এই কোম্পানিটা নিয়ে ফার্স্টে কথা বলছি। এই কোম্পানিটার বেশ কিছু ইনফরমেশন আমি নিয়েছি, সেগুলো একটা একটা করে কিন্তু বলছি। যেমন আমরা যেটা বলে নিলাম আগের থেকে যে এরকম একটা অবস্থা রয়েছে, কোম্পানিটার পতনের কারণটা বলে দিলাম। এবারে বলছি রিসেন্ট যে নিউজটা এলো তাতে দেখা যাচ্ছে, মানে আমরা দেখলাম জানুয়ারি 16, 2026-এ যে ইনফরমেশন পাওয়া গেল আমাদের, আমরা ট্রেড ব্রেঞ্চ থেকে নিচ্ছি, সেখানে বলে দেওয়া হলো কেইনস এবং ডিকসন দুটোর কথা নিয়ে কিছু রেড ফ্ল্যাগের কথা বলা হয়েছে, এবং রেড ফ্ল্যাগটা থাকার কারণের জন্য ওনারা বলছেন এরকম পরিস্থিতি হয়েছে। যেরকম একটা সিনপসিস দিয়েছে যে এদের দুজনের প্রাইসকে কিন্তু জেপি মর্গান খুব নাম করা একটা কোম্পানি, তাদের কথা নিয়ে বলছি। এই জেপি মর্গানস কিন্তু যারা বলেছে যে প্রচুরভাবে স্ল্যাশ করে দিচ্ছে, অর্থাৎ দামটাকে
ফেলে দিয়েছে, মানে বলেছে যে অনেকটা পড়বে এটা, এবং তার জন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট ওনারা বলেছেন যে কি রিস্ক যেটা বলেছে সেটা হচ্ছে মোবাইল ডিমান্ড, ডিলে প্রজেক্ট, পসিবল গাইডেন্স কাট এবং হেভি ডিপেন্ডেন্সি অন গভর্নমেন্ট, অর্থাৎ অ্যান্ড স্মার্টফোন সেগমেন্ট। মানে আমি যে বক্তব্যটা ওনারা যেটা বলছেন সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর মধ্যে ফার্স্ট বলছে উইক মোবাইল ডিমান্ড রয়েছে, অর্থাৎ ডিমান্ডের পরিমাণটা খুব সামান্য রয়েছে। সেকেন্ড ওয়ান, প্রজেক্ট ডিলে হতে চলেছে এবং অ্যানালিসিস করে দেখেছে। তার 3 নম্বর ব্যাপার হচ্ছে, তার কারণ ওরা বলছে গাইডেন্সের কিছু অভাব রয়েছে এবং গভর্নমেন্টের যে ডিপেন্ডেন্সি সেটা আর একটা বড় কারণ, মানে স্মার্টফোনের ডিমান্ড কিন্তু পড়ছে, সেটা একটা বড় কথা এনারা দুটো কোম্পানিকে নিয়েই বলেছে। আমরা যদি যাই আরেকটু কেন্সের ব্যাপার নিয়ে, সেখানে এনারা কিন্তু একটা কথা স্ট্রেট বলে দিয়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে ওনারা বলছেন যে বেশ কিছু জায়গাতে নেগেটিভিটি তৈরি হচ্ছে। কেন্সের রেড ফ্ল্যাগ যেটা বক্তব্য, ওনারা বলছেন যে 20% টার্গেট ওরা ডাউন করেছে, কাট করেছেন 7,500 থেকে 6,100-তে। এবারে শুধু সেটা বলে না, এটা থেকে ওরা আরও ডাউন করে গেছে, এটা তো আগের ঘটনা, তারপরে ওরা 3,000-এ নিয়ে যাচ্ছে, 3,400। এই যে পরবর্তীকালে ওরা যে বক্তব্য বলছে যে ভবিষ্যতে ডিমান্ড কমবে, এক নাম্বার। সেকেন্ড ওয়ান বলছে রেলওয়ে সেফটি যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কবচ প্রোগ্রাম, যেটা রেলওয়ে কবচ, আমি আগে এগুলি বলেছি এক সময়, তো সেইগুলো ক্ষেত্রে এদের ডিমান্ডটা কমে যাবে, ফলে আলটিমেটলি এদের যে ফিউচার গাইডেন্স আছে সেটাও কিন্তু 4,400 কোটির যেটা ছিল 4,000-এ নামিয়ে আনা হচ্ছে। মানে আলটিমেটলি এটা বলছে আরও কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, এত কথার মূল কথা। এবং বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, যেরকম গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে কিছু ডিপেন্ডেন্সি থাকাটা একটা নেগেটিভ ব্যাপার, এই সবগুলোর জন্য নেগেটিভিটি রয়েছে। কিন্তু এর সঙ্গেও কিছু এক্সপেকটেশন উনি বলছেন, যদিও আমরা আপাতত ডাউন মনে করছি, কিন্তু ফিউচারের ক্ষেত্রে এখানে সে ব্যাপারে একটু লিখেছে যে ভবিষ্যতে কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট হতে পারে, এই ব্যাপারটা জেফারির কথা। আচ্ছা, এবারে কিছু কথা বলবো কেইন্সকে নিয়ে, আরও অনেক কিছু কথা একটা একটা করে বলে যাচ্ছি। এবারে যেটা বক্তব্য রয়েছে সেটা যাচ্ছি আমরা সেকেন্ড ফেজে, যেখানে জেফারিস বলছে যে ভবিষ্যতে কিছু কশাস, মানে সাবধানতা নিয়ে কাজ করতে হবে। এখানে যে বক্তব্যটা বলছে 2026 সাল এবং 2027 সাল দুটো ক্ষেত্রেই কিন্তু ওরা বলছে যে মোবাইল ভলিউম যে রয়েছে গাইডেন্স সেটা কিন্তু ডাউন হবে। এবং যেটা বক্তব্য রাখছে সেটা বলছে জেপি মর্গান স্টেটেড নোটেড অ্যাজ আ ভিভো জয়েন্ট ভেঞ্চার অ্যাপ্রুভাল ইজ কারেন্টলি ফেসিং ডিলে হতে চলেছে, যে ভিভোর সঙ্গে যে জয়েন্ট ভেঞ্চার, এইগুলো আলটিমেটলি একটা নেগেটিভ ব্যাপার তৈরি করতে পারে বলে ওনাদের বক্তব্য রয়েছে। এবং এটা বক্তব্য রয়েছে যে যেটা বলছিলাম যে কেইন্সের ক্ষেত্রে ওনারা বলছে পজিটিভিটি কিছু থাকতে পারে, মানে অপোজিট সাইডে, সেখানে 30% গ্রো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা হতে পারে অটোমোটিভ ইন্ডাস্ট্রিয়াল ভার্টিক্যালস থেকে, অর্থাৎ অটোমোটিভ সিস্টেম থেকে, ইন্ডাস্ট্রিজ থেকে এদের কিছুটা সুবিধা হবে। কিন্তু আবার উল্টো পক্ষে কিছু নেগেটিভ ব্যাপারও রয়েছে। এবার একটা পজিটিভ খবর বলি, সিল এসকিউ বলে একটা কোম্পানি রয়েছে, এই কোম্পানিটা যে কাজকর্ম করে সিল এসকিউ, সেটা কিন্তু এই কোম্পানিটা একজন সেমিকন্ডাক্টর এবং কোয়ান্টামের ওপর কাজ করে কোম্পানিটা রয়েছে সিল এসকিউ। এই সিএল এসকিউ কোম্পানির সঙ্গে প্রেজেন্টলি কিন্তু কেইন্স সেমিকন, মানে কেইন্সের যে সেমিকন্ডাক্টরের যে কাজকর্ম করে তাদের সঙ্গে একটা কিন্তু সাইন হয়েছে জয়েন্ট ভেঞ্চার। এটা একটা পজিটিভ ব্যাপার, ভবিষ্যতে দেখা যেতে পারে। এটার জন্য জয়েন্ট ভেঞ্চার সিএলকে এরা দুজনে মিলে করছে এটাকে, সিএল কেইন্স এসকিউ প্ল্যান বলছে ওএসটিপি ফেসিলিটি ইন্টিগ্রেশন হবে, পিকেআই এর ওপরে এবং পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির ওপরে কাজ হবে। এই যে পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, এই ব্যাপারগুলো কিন্তু টোটালি চিপ ডিজাইনিং এবং চিপ ম্যানুফ্যাকচারিং এর দুটো কাজে লাগে। অর্থাৎ চিপ ম্যানুফ্যাকচারিং, আগে আমি কিন্তু এই ব্যাপারে অনেক কিছুই বলেছিলাম যে ইন্ডিয়া কিন্তু চিপ ম্যানুফ্যাকচারিং ব্যাপারে এখনো পর্যন্ত তেমনভাবে কোথাও পৌঁছতে পারেনি। চিপ ডিজাইনের জন্য ইন্ডিয়া ফাইন, চিপের যখন ওএলটিপি যেটা সেটার জন্য ঠিক আছে, যেখানে আমরা বলছি ফ্যাব্রিকেশন, চিপ ফ্যাব্রিকেশন, সেখানে ইন্ডিয়া ঠিক আছে। স্টিল ইন্ডিয়ার সবচেয়ে উইকনেস রয়েছে সেটা হচ্ছে চিপ ম্যানুফ্যাকচারিং করতে পারে না। অর্থাৎ যে চিপটা আসছে ডিজাইন ইন্ডিয়া করছে, সেটা তাইওয়ানে যাচ্ছে, টিএসএমসি বা পিএসএমসি এরা এটাকে ম্যানুফ্যাকচার করছে, তারপরে সেটা যখন ইন্ডিয়াতে ফিরে আসছে, ইন্ডিয়া তখন তার মধ্যে অলংকার টলঙ্কার পরিয়ে সেই মতো কোনো অটোমোটিভ ইন্ডাস্ট্রি, মেডিকেল ডিভাইস ইন্ডাস্ট্রিজ কিংবা অন্য কোনো স্মার্টফোন কিংবা কোনো স্মার্ট টিভি, স্মার্ট মিটার, এগুলোতে কাজে লাগাচ্ছে। অর্থাৎ এদের ক্ষেত্রে কেইন্স যে কাজটা করছে, আমরা তো জানি কেইন্স কিন্তু স্মার্ট মিটারের উপর কাজ করে, যেখানে কিন্তু সেমিকন্ডাক্টর খুব বিরাটভাবে কাজে লাগে। ঠিক সেইখানে কিন্তু এরা, অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু একটা জয়েন্ট ভেঞ্চার করে নিয়েছে
এই জয়েন্ট ভেঞ্চারের ফলে এই ক্রিপ্টোগ্রাফির ওপরে, মানে যেটাকে মোটমাট ডিজাইনিংয়ে ক্রিপ্টোগ্রাফি কাজে লাগে, ডিজাইন মিনস ম্যানুফ্যাকচারিংয়ে, সে ব্যাপারে কাজ করে। সিএলএসকিউ কর্পোরেশনের ব্যাপারে অনেক কিছু কথা বলে বক্তব্য রেখেছে। এই বক্তব্যগুলোর যদি ডাইজেস্ট করি এক দুটো লাইনের মধ্যে, তাহলে একটাই মানে দাঁড়ায়, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে কেইন্সের যে সেমিকন ইন্ডাস্ট্রি আছে তাদের সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চার করছে সিএলএসকিউ, এবং এই জয়েন্ট ভেঞ্চারটার ফলে 49% হোল্ড করছে কেইন্স সেমিকন, এবং আলটিমেটলি এদের টেকনোলজি ইমপ্রুভমেন্ট হতে চলেছে। এবার আসছি ফান্ডামেন্টালে। ফান্ডামেন্টাল আসার আগে একটু কনক্লুশন, তারপরে ফান্ডামেন্টাল। কনক্লুশনের জায়গাটা এরকম তৈরি করছে যে কেইন্স টেকনোলজিকে নিয়ে যে পজিটিভিটিগুলো রয়েছে, আমরা আগে জানতাম একটা অসাধারণ কোম্পানি, যে কোম্পানিটা অ্যারোস্পেস, ডিফেন্স, সেমিকন্ডাক্টর, ডিজাইনিং, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস, এভরিথিং সব কিছুতে কাজ করছে। ইএমএস এর ব্যাপারে একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে কোম্পানিটা। এবং কোম্পানির প্রথম দিকে যদি চার্টটা দেখা যায়, সেখানে আমরা যখন চিন্তা ভাবনা আমি করেছিলাম যে সময়টা দিয়ে, সে সময় কাছাকাছি, মানে মোটামুটি ছিল এটা ছিল 1700 কাছাকাছি, 1700-1800 মতো ছিল। তো তার পরবর্তীকালে সেখান থেকে যে গতিটা নিল, আর সম্ভব হলো না এটাকে ট্র্যাক করা। চলে গেছিল 6,000 টাকা, মানে 1700 থেকে 6,000-এ চলে গেছিল খুব ঝটপট করে। এবং মানে এমন একটা জায়গা হয়েছিল যে কোথাও আটকায়নি, দেখে বোঝা যাচ্ছেন আপনারা। তো এরপরে একটা কারেকশন হলো ঠিকই, কিন্তু এর ভ্যালুয়েশন এখানে দাঁড়ালো না, ভ্যালুয়েশন হাই রয়ে গেল। মোটমাট এটা এমনই একটা স্টক যে স্টকের ফান্ডামেন্টাল কিন্তু অসাধারণ, এবং আমরা সবাই সেটা জানি কম বেশি। সেই জন্য এই স্টকের আমাদের পোর্টফোলিওতে কম বেশি অনেকের কাছেই রয়েছে। কিন্তু একটা প্রশ্ন এখানে থাকছে, দুটো জায়গা তৈরি হচ্ছে। একটা হচ্ছে যারা অলরেডি কিনে রেখেছে তারা এখানে কি করতে চলেছে, যারা সুযোগ খুঁজছে যে এখন আমি কিনবো কি, এটা কি স্কোপ তৈরি হচ্ছে এখন, এটা নিয়ে ভাবনা চিন্তা করছে। এক্সিটের ভাবনা চিন্তা আমার যেটা মনে হচ্ছে সংখ্যাটা খুব কম, নগণ্য, যে এক্সিট কথা কিন্তু এখনো খুব ভাবছে না। তাহলে আমাদের জোর হচ্ছে দুটো জায়গাতে। একটা হচ্ছে যারা কিনে বসেছে তারা কি করছে। যারা কিনে বসেছে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে যে কি হবে, অনেক দামে কিনেছে। ন্যাচারালি তাদের যেটা হয়ে থাকে, তারা হয়তো কেউ 6,000-এ কিনেছে, কেউ হয়তো আরো বেশি দিয়ে কিনেছে। মানে আমি যদি দেখি এটার যদি এক্স্যাক্ট ভ্যালুয়েশন করি, মোটামুটি এটা চলে গেছিল 7,000-এ চলে গেছিল। এরকম জায়গাতেও অনেকে 6,200, 6,500-তে, 7,300-তে অনেকে কিনেছে। তাদের 50% ডাউন হয়েছে, 3,000, 3,500 চলে এসেছে, 3,600 চলে এসছে। এবং যেটাকে বলছে সাইকোলজিক্যাল যে স্ল্যাবটা দাঁড় করাচ্ছে 3,300-তে গিয়ে দাঁড়াচ্ছে, এই স্ল্যাবের পরবর্তীকালে আরো পড়বে, বা 3,300 বলতে যারা ওরা বলছে, 3,300 বলতে এই সময় দাঁড়াচ্ছে এক্স্যাক্টলি মে 2024-এ যে জায়গা ছিল সেইখানেই চলে যেতে চলেছে নেক্সট যখন ধাক্কা খেলে। অর্থাৎ পড়ার সম্ভাবনা এটা রয়েছে, এখনই বাড়ছে না, ওরা ওয়েট করছে রেজাল্টের জন্য। রেজাল্টের জন্য কিন্তু অপেক্ষা করছে অনেকে। রেজাল্টটা ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে ফান্ডামেন্টাল এবারে কি সেটা আমরা দেখব। যদি দেখি ফান্ডামেন্টালে এখন কোম্পানিটা কিন্তু 24,000 রয়েছে মার্কেট ক্যাপ, আর এখানে পি রয়েছে 63, যেটা দেখার এখনো পর্যন্ত কারেক্টেড হয়ে 32 হচ্ছে ইন্ডাস্ট্রিজ। মানে 32-এর কাছে যদি পৌঁছতে চায়, যদি 32-এর পৌঁছানোর সম্ভাবনা খুবই কম, তাহলে এর ভ্যালুকে অ্যাটলিস্ট প্রায় 1,600 থেকে 1,700-র মধ্যে না আসা পর্যন্ত কোনোদিনই কিন্তু ওকে এই ভ্যালুয়েশনে 32-এ পাওয়া যাবে না। কারণ 1,600 থেকে 1,700 যদি আসে, তাহলে একটা মারাত্মক কারেকশন হবে। সেই জায়গা অতটা যাবে বলে আমার মনে হচ্ছে না। আমার নিজস্ব ব্যক্তিগত মতামত যেটা, এই ভ্যালুয়েশনে পাওয়াটা মুশকিল আছে। অর্থাৎ ভ্যালুয়েশন দিক থেকে দেখতে গেলে কারেক্টেড হবে, এবং হওয়ার পরে 63.9 যে পিটা রয়েছে ওটা 50 বা 49-এর কাছাকাছি পৌঁছবে। তারপরে আর নিচে নামার সম্ভাবনা আমার মনে হয় কম। এবার আমি দুটো তিনটে জিনিস লক্ষ্য রাখাবো, সেটা হচ্ছে যে ডেট টু ইকুইটি রেশিও খুব সুন্দর জায়গায়, পি যে ভালো জায়গা রয়েছে। আমরা যেটা যাওয়ার সেটা হচ্ছে ক্যাশ ফ্লো, ডাইরেক্টলি যাব। মানে এখানের মধ্যে আমরা দেখে নেব একটা জিনিস, সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি। প্রফিট ফ্রম অপারেশনে কিন্তু কোনো প্রবলেম নেই, কোম্পানিটার প্রফিট ফ্রম অপারেশন আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর। কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যে সেটা হচ্ছে, যেটা করেছিল সেটা হচ্ছে রিসিভেবলস। 219 কোটি টাকার রিসিভেবলস রয়েছে, এবং শুধু রিসিভেবলস 219 বলেই ক্ষান্ত হয়নি, এই টাকাটাকে তছরূপ করা হয়েছে, এই ধরনের গল্প শোনানো হয়েছে, এই ধরনের ঘটনা ঘটেছে। গল্প তো নয়, কিছু ঘটনা অবশ্যই ঘটেছে, সবকিছু তো আর উড়িয়ে দেওয়ার গল্প নয় যে উড়িয়ে দিলাম সঙ্গে সঙ্গে না কিছু হয়নি, তা না, অবশ্য কিছু ঘটেছে। না হলে কখনো এত বড় একটা কোম্পানিকে আঙুল তোলার ক্ষমতা কখনো কোটাক সিকিউরিটির হবে না। কেন, তার বদলে চ্যালেঞ্জ করতো ওরা, যদি এত বড় মিথ্যা কথা হয়ে থাকে। তারা চ্যালেঞ্জ করেনি, তারা বলেছে এখানে আমরা দেখেছি আমাদের সব ঠিকঠাক আছে, অ্যাকাউন্টিং কিছু প্রবলেম ছিল, সেগুলো রেকটিফাই করা হয়েছে, আমরা ভবিষ্যতে এগুলো ঠিক করব, আমরা টার্গেট করে আছি অমুক তমুক, সব ঠিক আছে। তার মধ্যে আবার জেপি মর্গান রিসেন্টলি, যারা ওর ফেভারে ছিল, তারা এবারে উল্টো কথা শোনালো যে আরও কারেক্টেড হবে,
তার কারণ কি, আমরা আগে শুনেছি সেই মোবাইল যে ডিমান্ড সেটা কমে যাচ্ছে। গভর্নমেন্টের যে রেলওয়ে প্রজেক্টেও কিন্তু কেন্স কাজ করে, সেখানে বেশ কিছু কনস্ট্যান্ট আসছে, মানে এক্ষুনি কিছু আসছে না। ভিভোর সঙ্গে যে চুক্তিটা হয়েছিল সেটা ডিলে হবে, মানে এক্ষুনি খুব চমকপ্রদ কিচ্ছু শুনতে পারবে না। তো যখন এরকম একটা ঘটনা ঘটছে, সেখানে আমরা এক্সপেকটেশন করতেই পারছি না কোনো মতে যে কোম্পানিটা খুব চটপট কোনো ম্যাজিক দেখাবে। কিন্তু ওইটাই ঘটনা যে এখন এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে হোল্ড করে রাখাটা ঠিকঠাক। আমরা এক্সপেক্ট করব, প্রোমোটার তো আস্তে আস্তে সেল করে গেছে 63.57 থেকে আস্তে আস্তে 53-তে নিয়ে এসছে, এটা তো চিন্তার ব্যাপার রয়েছে। ডিআইআই লাস্ট কোয়ার্টার আমরা দেখেছি, কিন্তু এবার আমরা ডিসেম্বরে দেখব ডিআইআই কি করলো, প্রোমোটার কি করলো, আর এফআইআই কি করলো, সেটা কিন্তু এরপর আমরা দেখে নেব পারবো। তাহলে এই পর্যন্ত বোঝা গেল একটা জায়গায় এলাম, সেখানে বেশ কিছু পজিটিভ খবর শোনালাম এটা সম্পর্কে। এবার আমি যদি যাই একটু ছোট করে ডিকসন টেকনোলজিকে আমরা দেখে নেব। ডিকসনেও অনেকে প্রশ্ন করছিল ডিকসনের অবস্থাটা কি। ডিকসনের অবস্থা কিন্তু রিসেন্টলি আরো সঙ্গীন হয়ে গেছে। ডিকসন সম্পর্কে যদি বলি, ছোট করেই বলি, ইএমএস সেক্টরের একটা দুর্দান্ত কোম্পানি। এই কোম্পানিটা প্রিন্টেড সার্কিট বোর্ড নিয়ে বহু বছর ধরে কাজ করছে, এবং এটাতে খুব সুন্দরভাবে, মানে ইনফ্যাক্ট আমি এটাতে ইনভেস্ট করতে পেরেছিলাম লাকিলি, এবং খুব অল্প দামেই তখন পেরেছিলাম। কিন্তু যাই হোক, সেটা ফ্যাক্টর ছিল না। ফ্যাক্টরটা হচ্ছে যে ডিকসন টেকনোলজি খুব প্রমিসিং কোম্পানি, একাধিক বড় বড় প্রজেক্ট করেছে। প্রেজেন্টলি ওরা কি করেছে, ইএমএস সেক্টর তো রয়েছে, ইএমএস ছাড়া এরা কি করছে, সেমিকনের দিকে কিন্তু ঝুঁকেছে। এখন ইএমএস এর উপর প্রচুর টার্গেট রয়েছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ আর ডিজাইন লিঙ্ক ইনসেন্টিভ এর উপরে প্রচুর কাজ করছে। 2 লক্ষ কোটি টাকা অলরেডি বরাদ্দ হয়েছে, এবং সরকারি খবর অনুযায়ী, ডাইরেক্টলি সরকারের খবর অনুযায়ী এই বরাদ্দটা 17 থেকে 18 লক্ষ কোটিতে পৌঁছতে চলছে সামনের বাজেট বা তার পরবর্তীকালে। তাহলে যদি এইটা কনফার্ম থাকে, তাহলে ইএমএস সেক্টর দৌড়বি। এবং এটা আমি 1 মিনিট প্রমাণ দেখাচ্ছি। আমার সোর্স হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, দেখতেই পাচ্ছেন। এখানে আমি কয়েকটা কথা শুধু বলবো ইএমএস রিয়ে, যেটা হচ্ছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেসের উপরে একটা লং টার্ম টেলউইন বলা যেতে পারে। সেখানে তার মধ্যে এনারা বক্তব্য রেখেছে, আমি শুধু হাইলাইট করব যে পয়েন্টটার দিকে, সেটা হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ গভর্নমেন্ট থেকে দিচ্ছে 2 লক্ষ কোটি টাকা, যেটা আমি একটু আগে বলছিলাম, যেটা আমি পড়ে বলেছি, এবং সেটা 18.7 লক্ষ কোটি টাকা চলছে, এবং এ ব্যাপারে ইনক্রিমেন্টাল ব্যাপার চলছে। মানে আলটিমেটলি এই ইনফরমেশনটার কথার অর্থ হচ্ছে একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে ভবিষ্যৎ খুব ভালো রয়েছে, জাস্ট এটুকুই বক্তব্য। তো এত ভালো ভবিষ্যৎ থাকা কোম্পানিটা আমাদের কিন্তু 6 মাসের মধ্যে প্রচুরভাবে পতন ঘটেছে, 40% পতন হয়ে গেছে কোম্পানিটা। এবং এই ধরনের পতনগুলো যদি 1 মাসে প্রায় 20% পড়ে গেছে। এইবারে প্যানিক সৃষ্টি হয়ে গেছে যারা অনেকে নিয়েছিলেন। যেমন এইখানে এরকম জায়গায় কেউ 16,000 17,000 নিয়েছিলেন, মানে বোঝা যাচ্ছে যদি একটা স্টক, যে স্টকটা 18,000 কেউ নিয়েছে, সেই স্টকটা আজকে পড়ে গেছে 10,700 চলে গেছে। মানে প্যানিক হতে বাধ্য যে কোনো মানুষের, মানে অর্ধেক হয়ে গেছে বলা যেতে পারে। তাহলে সে যে লোকটা 18,000 কিনেছিল, একটা কিনুক, দুটো কিনুক, 10টা কিনুক, 100টা কিনুক, তার আজকে 50% ডাউন হয়ে গেছে। মানে 1,80,000 টাকা দিলে 1,00,000 টাকা, মানে 80,000 টাকা মাইনাস হয়ে গেছে 1 লক্ষ টাকাতে। তো এইরকম পরিস্থিতিতে যদি একটা থাকে, হয় যে আমি এরকম অবস্থা দাঁড়িয়ে আছে, 1,80,000 টাকা ইনভেস্ট করেছি, 1 লক্ষ টাকা চলে আসছে, সেটা তাহলে তো প্যানিক হতে বাধ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে স্টকটা নিয়ে একটাই, সেটা হচ্ছে তাহলে স্টকটা কি এরকম এক্সিট করা যায় না কি পরিস্থিতি। এখানে যেটা বলার সেটা হচ্ছে ডিকসনের ক্ষেত্রে জেপি মর্গান কিছু কথা শুনিয়েছে, বক্তব্য রেখেছে, বলছে ইয়ার অন ইয়ার বেসিস রেভিনিউ গ্রোথ ফ্ল্যাট থাকার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটা কথা, মোবাইল ভলিউম, মানে যেটাকে উইকনেস রয়েছে, মোবাইল বিক্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা একটা মাথা ব্যথা। তাছাড়া হচ্ছে মেমোরি প্রাইস, মানে মেমোরি চিপ এরা যেটা তৈরি করছে সেইগুলোর দাম বেড়ে গেছে, র মেটেরিয়ালগুলোর দাম বেড়ে যাওয়ার কারণে এদের যে মোবাইল প্রাইস যেটা রয়েছে সেটা কিন্তু দাম বেড়ে যাবে। দাম বেড়ে গেলে কি হয়, খুব সিম্পল ব্যাপার, আগে একটা মোবাইল কিনতো 10,000 টাকায় দিলে হয়ে যেত, এখন সেটা যদি 15,000 হয়, যারা কিনতো তাদের সংখ্যাটা কমে যাবে না? যদি সেটা কমে যখন যাবে, আলটিমেট তার একটা ইম্প্যাক্ট পড়বে, এবং তার কারণের জন্য আগামী দিনেও কিন্তু এর একটা ব্যবসার ক্ষেত্রে, মানে কাস্টমারের যে এন্ড কাস্টমার হার্ট হওয়ার, ডিমান্ড গেটিং হার্ট যেটা বলছি, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য অর্থাৎ আগামী 2026-27 সালেও কিন্তু যে বক্তব্য রাখছে, সেখানে কিন্তু এই যে জয়েন্ট
ভেঞ্চার হওয়ার কথা নিয়ে রয়েছে, সেটাকেও আপাতত বন্ধ থাকছে, দেরি হবে। আর আলটিমেট যে এদেরকে বলা হয়েছে যে ডিমান্ড যেটা, সেটাও কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ আমাদের ডিকসনের ক্ষেত্রে বলা হয়েছে যে অনেকটা, মানে 19,600 থেকে 13,700, মানে 30% কাট করেছে এরা। তো 13,700 তো পার হয়ে গেছে বহু আগে, তো আরও পড়ে এখন 10,000 সামথিং। তো ওরা বলছে ভবিষ্যতে কিন্তু 15% লং রানে গিয়ে কিন্তু কারেক্টেড হওয়ার সম্ভাবনা হচ্ছে, আপসাইড পোটেনশিয়াল আছে বলে ডিকসন আমাদের জেপি মর্গানস থেকে কথাটা বলছে। তাহলে এটা বোঝা গেল কোম্পানিটা লার্জ ক্যাপ কোম্পানি, 65,000 কোটি কোম্পানি, এর পি রয়েছে কিন্তু 50.4, ইন্ডাস্ট্রিজ পি দেখছি আমরা 26। অর্থাৎ এই 26 ইন্ডাস্ট্রিজ পিতে আসতে গেলে তাহলে পর একে প্রচুর কারেকশনের সম্মুখীন হতে হবে। মানে 10,000-এ যেটা দাঁড়িয়ে আছে, 10,700-তে যেটা দাঁড়িয়ে রয়েছে, সেটা থেকে মোটামুটি এদেরকে চলে আসতে হচ্ছে 7,300-তে। এই 7,300 যে লেভেলটা বলছে, 7,300 লেভেল যদি বলি, তাহলে চলে আসছে এরকম জায়গাতে চলে আসছে। অর্থাৎ আমাদের মার্চ 2024-এ যেখানে ছিল ঠিক সেরকম জায়গাতে কিন্তু চলে আসবে, মানে এতটা কারেকশনের সম্ভাবনা আছে। অর্থাৎ এখান থেকে প্রায় যদি এটা পৌঁছয় সেখানে, তাহলে কিন্তু প্রায় 3,000 পয়েন্ট কমবে। মানে অ্যাপ্রক্সিমেট যদি ধরি আরো 30% কারেকশন হওয়ার সম্ভাবনা থাকছে যদি ভ্যালুয়েশন যায়, কিন্তু এই ভ্যালুয়েশন আসবে না, তার আগেই অনেকটা কারেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এদের রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড দুটোই কিন্তু অসাধারণ রয়েছে, কেইনসের থেকেও ফার বেটার রয়েছে। এবং আরেকটা ব্যাপার যেটা বলবো সেটা হচ্ছে ডেট টু ইকুইটি ভালো রয়েছে। আর একটা বলবো ক্যাশ ফ্লোতে যাব, ক্যাশ ফ্লোতে গিয়ে কিন্তু একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে রিসিভেবলস একটা মারাত্মক লেভেলের রিসিভেবলস কিন্তু এখানে ঢুকে আছে। এই 3,000 কোটির রিসিভেবলস, এইটা কিন্তু আমি মেনে নিতে পারছি না, এটা সাংঘাতিক লাগছে আমার কাছে। যেখানে আমি যদি কোম্পানিটা স্টাডি করি বিগত প্রথম থেকে অন্তত 8 বছরের স্টাডি করতে থাকি, মানে আমি 2016 সাল বা তারও আগে যদি দেখি, 14 সাল থেকে দেখতে থাকি, রিসিভেবলস চিরকাল ছিল কিন্তু পরিমাণ ছিল খুব সামান্য। দেখো 6, 8, 10 কোটি বলে না, আমাদের এনার যে টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল তার 15% to 18% ঠিকঠাক জায়গা থেকে যায়। কিন্তু তার ঠিকঠাক জায়গা বলতে আমি বলতে পারি 266, 300 এই জায়গাগুলো হচ্ছে ঠিকঠাক, কিন্তু কখনো না 600। আর এটা তো কোনো মতে মেনে নেওয়া যায় না, 3,049 কোটি। এটার মানে বক্তব্য হচ্ছে কোম্পানিটার বিরাট কিছু পজিটিভ নেগেটিভ হতে চায়। পজিটিভ কেন বলছি, 3,000 কোটি রিসিভেবলস মানে বড় পরিমাণ টাকাটা ওরা কিন্তু নিয়ে রেখেছে, মানে টাকা আসেনি। এত বড় কোম্পানি কি করে দেয় 6 গুণ, মানে 5 গুণ টাকা, 600 কোটি থেকে 3,000 কোটিতে চলে গেল রিসিভেবলস, এত আসেনি, তাহলে তো সাংঘাতিক অবস্থা হবে। এগুলোর পিছনে অনেক কিছু থাকতে পারে, এখন এসব কিছু বলছি না, এখন শুধু আটকে থাকার সময়, এখন কিছু বলারও নয়, কারণ প্যানিক হয়ে আগে থেকে লাভ নেই। কিন্তু এইটা যদি হয় তাহলে কেইনসকে ছাপিয়ে যাবে, কারণ কেইনস কিন্তু এত মারাত্মক অবস্থা হয়নি। যাই হোক, সেটা পরের প্রশ্ন, এখন আগের থেকে এভাবে বলা যাবে না সিচুয়েশন। রেজাল্ট যদি দেখে নিই একটু অ্যাট এ গ্লান্স, সেলস গ্রোথও ভালো ছিল, অপারেটিং প্রফিট মার্জিন খুবই কম, মানে এতটা 4% মাত্র অপারেটিং প্রফিট মার্জিন, এটা কিন্তু ইন্ডিকেট খুব একটা ইয়ে নয়। যাই হোক, নেট প্রফিট 746 কোটি, আগের বারে সেটা ছিল 412 কোটি, মানে এইগুলো কিন্তু একটা ঠিকঠাক দেখাচ্ছে। আমরা নেক্সট কোয়ার্টারের জন্য অপেক্ষা করব, এই কোয়ার্টার রেজাল্ট এলে তবে কিন্তু বুঝতে পারবো। এখন যদি এই কোম্পানিকে সাম করি, আমার মতে কোম্পানিটা ঠিকঠাক রয়েছে এখনো পর্যন্ত, নতুন করে বাইয়ের ব্যাপার কিচ্ছু নেই, সেল করতেও বলছি না, প্যানিক হতে বলছি না, কিন্তু যেটা বলার, নতুন করে কেউ কিনবে না। আর একটা ঘটনা বলার, সেটা হচ্ছে অ্যাভারেজ কেউ করতে যাবে না, কারণ এখনো বোঝা যাচ্ছে না এটার শেষটা কোথায় যাচ্ছে। এক একজন এক এক রকম কথা বলছে, কেউ বলছে 7,500-8,000-এ চলে যেতে পারে, কেউ বলছে 9,200-তে, 9,500-তে মোটামুটি একটা রিভার্সাল হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম বিভিন্ন বক্তব্য। আমি যদি শুধু ফান্ডামেন্টালটা ধরে দেখি, ফান্ডামেন্টাল বলছে ওভারভ্যালুড, অর্থাৎ এটার কারেকশন হওয়ার জায়গাটা একটা রয়েছে, ভবিষ্যতে কারেকশন হওয়ার পরে একটা কিছু পজিটিভিটি দেখা যায়, অর্থাৎ কারেকশনটা হবেই, এটা বক্তব্য আছে। তাহলে এই ব্যাপারটা নিয়ে আজকে শেষ করলাম।